এক পর্যায়ে ওরা আমাদের প্রতিরোধের মুখে টিকে থাকতে না পেরে গুলি চালায়। শার্ট খুলে দেখি যে আমার গুলি এখান থেকে ঢুকে পিছন দিয়ে পায়ার্স করে বের হয়ে গেছে। এই যে ভাই এত বড় একটা গণ অভ্যুত্থান গেল, জুলাই আন্দোলন, ছাত্র জনতা, সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী এবং ছাত্র দল, শিবির সবাই মিলে কিন্তু একটা অভ্যুত্থানে অংশ নিয়েছে এবং একটা ফেসিবাদকে দূর করেছে। আসলে এই যে অভ্যুত্থানে যে আপনি এটা মাঠ পর্যায়ে ছিলেন, বাস্তবে যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতা নিয়ে আমাদের কিছু একটু যে বলতেন, বিশেষ মুহূর্তগুলো যেগুলো আসলে বিশেষ মুহূর্ত বলতে এই টোটাল অভিজ্ঞতাই একটা ভয়ানক অভিজ্ঞতা ছিল এবং ফেসিবাদের বিপক্ষে আপনি সমস্ত রাষ্ট্রযন্ত্র আপনার বিপক্ষে, এর বিরুদ্ধে লড়াই করাটা খুবই কষ্টসাধ্য ছিল। যারা মাঠে রাজনৈতিক কর্মী ছিল, সাধারণ জনগণ ছিল, সবাই অনেক কষ্ট করে এই আন্দোলনকে সফল করেছে এবং আপনি সচক্ষে হয়তো ছিলেন মনে হয়, কিছুটা অনুধাবন আপনারাও করতে পেরেছেন। আমরা 18 জুলাইয়ের আগে থেকেই হয়তো আন্দোলনে ছিলাম, কিন্তু এই আন্দোলন হয়তো সম্পূর্ণ দানা বাঁধে 15 বা 11-12 তারিখের পর থেকে এবং এরই ধারাবাহিকতায় ছাত্রদলের তাদের সমর্থনে মিছিল করে, সেটাতে আমি অংশগ্রহণ করি এবং 18 তারিখে আন্দোলনে মেরুল বাড্ডায় আমি নিজে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অংশগ্রহণ করি এবং পুলিশের সাথে অনেকক্ষণ ধাওয়া পাল্টা দেওয়া হয় ছাত্র জনতার এবং এক পর্যায়ে আমরা পুলিশকে কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে করি এবং বিকালবেলা পুরো রামপুরা থেকে আবুল হোটেল, তারপর বলেন বাড্ডা, এই পুরো অংশটা ছাত্র জনতার অধীনে চলে যায় এবং এরই ভয়াবহতায় রাত 12টার সময় ফ্যাসিস্টরা গুলি চালায় হেলিকপ্টার থেকে এবং রাত 12টার সময় ট্যাঙ্কার নামিয়ে সাউন্ড গ্রেনেড দিয়ে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ভয় দেখায়। পরের দিন যথাসময়ে আবার সকালবেলা জনতা রাস্তা দখল করে নেয় এবং এক পর্যায়ে স্বৈরাচারী সরকার তার বাহিনী লেলিয়ে দেয় জনগণকে রাস্তা থেকে সরানোর জন্য এবং রামপুরা ব্রিজ থেকে সকাল ঠিক 9:15টার দিকে আমি বাসা থেকে বের হই, যেহেতু আমাদের ঘোষিত কর্মসূচি ছিল ওই দিন প্রেস ক্লাবে কালো পতাকা। সেখানে আসার জন্য চিন্তা করলাম যে সকালবেলা হয়তো গাড়ি ঘোড়া নাই রাস্তায়, আমরা হেঁটেই যেতে হবে। এই জন্য একটু 12টার যেহেতু প্রোগ্রাম টাইম, 12টা-1টার দিকে আমরা 9টার পরে বের হয়ে গেছি বাসা থেকে, যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতে হবে প্রেস ক্লাব পর্যন্ত। এরপর বের হয়ে একটু ডান দিকে একটা ছোটো ভাই ছিল, ওর ওখানে গেলাম, রামপুরা বাজারের ওখানে। তো বাজারে যাওয়ার এক পর্যায়ে দেখলাম যে ওই দিক থেকে সাউন্ড গ্রেনেড এবং গুলি করতে করতে পুলিশ এবং বিজিবি আসতেছে। তো আসার পর এক পর্যায়ে রামপুরা বাজারের গলির মুখে যখন আসছে, তখন আমরা যে সাধারণ জনতা ছিলাম এবং ছাত্ররা যারা ছিল, তারা অফ দ্য রোড, হাই স্কুল গলি এবং বেটার লাইফের যে পাশে বউবাজারের মূল গলিটা এবং নতুন রাস্তা রামপুরায়, এই জায়গাটায় আমরা অবস্থান নিয়ে ওদেরকে ধাওয়া দিতে থাকি বা ইটপাটকেল প্রতিরোধ করা শুরু করি এবং এক পর্যায়ে ওরা আমাদের প্রতিরোধের মুখে টিকে থাকতে না পেরে গুলি চালায় এবং ওই গুলিতে আমি প্রথম যখন গুলি চালায় প্রথমে 3 জন আহত হই আমরা একসাথে। এক ছেলের পায়ে লাগে রগে এবং আরেকজনের এই সিনায় এখানে লাগা উঠে যায় এবং আমার এখানে লাগে। প্রথম দিকে আমি বুঝতে পারিনি যে আমার গুলি লাগছে। যখন ওই ছেলেটাকে করতে গেছি, সাথে সাথেই তো একসাথে 3টা গুলি, ওই ছেলেকে ধরতে বললাম যে ওকে একটু ধরো, ওর পায়ে গুলি লাগছে। এই জন্য আমি যখন মাথা নিচু করলাম, দেখতেছি আমার এই পাশটা ভিজে যাচ্ছে। পরে আমার পাশের একজনকে বললাম, দেখো তো আমার শার্ট খুলে কি হয়েছে। পরে শার্ট খুলে দেখি যে আমার গুলি এখান থেকে ঢুকে পিছন দিয়ে পায়ার্স করে বের হয়ে গেছে। এরপর ব্লিডিংয়ের কারণে আমার হঠাৎ মাথা ঘুরায় এবং আমাকে 2 জনে ধরে ভিতরে নিয়ে যায়। ভিতরের দিকে বউবাজারের গলির মধ্যে ভিতরে ঢুকায়, মূল রাস্তা থেকে গলির দিকে নিয়ে যায়। এরপর 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো আমার সেন্সলেসের মতোই ছিল, মাথা ঘুরালে যেরকম একটা পরিস্থিতি হয় ওরকম। এরপর আল্লাহর রহমতে আমার জ্ঞান ফিরে আসে এবং আমি তখন আমাদের ছাত্রদলের ডাক্তার তৌহিদ আউয়াল ভাইকে ফোন করি যে ভাই আমার তো গুলি লাগছে, কি করব। পরে আউয়াল ভাই বলল যে তাহলে তুমি একটা অটোরিকশা নিয়ে ঢাকা মেডিকেলে চলে আসো, আমি আসতেছি। এবং আমার সাথে আরেকটা ছেলে গিয়েছিল, লোকমান করে আমাদের পরিচিত আর। ওরা 2 জন গেল আমার সাথে। যাওয়ার পর ওখানে আউয়াল ভাই ছিল, প্রথম আমাকে 10 টাকার টিকিট কেটে ঢাকা মেডিকেলে ভর্তি করালো। ভর্তি করানোর পর ওখানে ওনারা এখানে পট্টি মারলো দুপাশে। পট্টি মারার পরে
ব্লিডিং হইতেছিল, পরে ব্লাড দেওয়ানো হলো এবং আমাকে ওটি করে এখানে পাইপ ঢুকানো হলো, ভিতরের যে রক্তটা যেটা দিয়ে বের হয়ে যাবে। এরপর ভর্তি দেওয়া হলো ওইখানে। আমি 3 দিন 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অবস্থান করি। এরপর 23 তারিখ দুপুরের সময় আউয়াল ভাই যায় এবং ডাক্তার রফিক ভাই, আমাদের যে বিএনপির স্বাস্থ্য সম্পাদক, উনি যায় আমাকে দেখতে। তো দেখে আসার পর ওইটা এনএসআই মানে ফলো করে, যেন ওই এসবি বলছে আমাকে, এসবি বলছে স্পেশাল ব্রাঞ্চের যে পুলিশ, ওনারা ওইটা ফলো করে। সিভিল পোশাকে ছিল। উনি বের হয়ে যাওয়ার পর আইসা আমার কাছে বসলো, বৈশা বলতেছে যে আপনি এখানে বসতে পারে? আমি বললাম যে হ্যাঁ বসেন। পরে বলল যে আপনার কিভাবে কি গুলি লাগলো, তথ্য জানলো। এরপর বলল যে তাহলে আপনি কি করেন? আমি বললাম আমি এমনি ঢাকায় থাকি, একটা ছোট জব করি। এভাবে যখন পরিস্থিতি খারাপ ছিল অবশ্যই পরিচয় লুকানোর জন্য আমরা চেষ্টা করছি। এরপর বলল যে তাহলে উনি আসলো কেন আপনাকে দেখতে? আমি বললাম ওনাকে তো আমি চিনি না, উনি আমার এক বড় ভাইয়ের সিনিয়র ডাক্তার, এই জন্য উনি নিয়ে আসছে, কয় বড় ভাইটাকে। পরে আমি একজনের নাম বললাম, আমাদের দলীয় ডাক্তার, যে ওনার বাড়ি আমাদের পটুয়াখালীতে, জামশেদ তুষার ভাই, যে উনি নিয়ে আসছে, আমি ওনাকে চিনি না। উনি বড় যে ডাক্তার রফিক ভাইয়ের কথা বললাম যে আমি ওনাকে চিনি না। পরে বললো আপনি চিনেন না, আপনাকে দেখতে চলে আসলো, আপনার মোবাইলটা দেখে। আমি বললাম আমার কাছে মোবাইল নাই। পরে উনি বলতেছে আপনি যে মোবাইল ওই যে বালিশের নিচে রাখলেন একটু আগে দেখলাম। তারপর আমার বোঝা হয়ে গেছে যে ওরা অনেকক্ষণ ধরে আমাকে ফলো করতেছে। পরে মোবাইলটা দিলাম যে ভাই এটাই তো কিছু নেই। পরে বললো যে মোবাইলটা খুলেন। এরপর আমি বললাম যে না আপনি কে, আপনারে খুলতে হবে এই সেই। পরে ওনার দেখালো যে আমি এসবির লোক, আপনার মোবাইলটা দেখি। পরে অনেক রাগারাগি করে আমি খুলতে দিতে চাইনি। তারপর খোলাইয়ে তারপর গ্যালারিতে ঢুকলো। আমি বললাম যে পার্সোনাল ছবি আছে, দেখেন না স্যার, কিন্তু উনি শুনলো না। ঢুইকা আমাকে দেখে যে আমি যেহেতু প্রোগ্রাম করেছি রুহুল কবির রিজভী আহমেদের সাথে এবং ডাক্তার আউয়াল ভাইয়ের সাথে, তাদের ছবি ছিল। এবং এক পর্যায়ে বলে যে এই যে তাহলে ছবি আসলো কোথা থেকে? পরে আমি বললাম যে দেখেন আমি এমনি রাজনীতির সাথে ওইভাবে সম্পৃক্ত না, এমনি এলাকার মানে ছেলেপেলে আছে, ওরা যায় মাঝে মধ্যে যায়, এভাবে লুকানোর চেষ্টা করলাম, কিন্তু ওনারা শুনলো না। পরে বলল যে মিথ্যা কথা বলিস না, মানে বলতেছে লাথি মেরে মানে মাজা ভেঙে দেবো, মানে এভাবে অনেক রাগারাগি করার পরে আমি বললাম যে স্যার হ্যাঁ রাজনীতি তো সবার অধিকার, আমার ভালো লাগছে, আমি জাতীয়তাবাদের জন্য তো আর ক্ষতি করি নাই স্যার, আপনার অনুরোধ করি আপনি আমার কোনো ক্ষতি করিয়েন না, আপনি এভাবে। পরে আমাকে বলতেছে যে তোর কোনো ক্ষতি করব না, তুই তারেক রহমান এবং রিজভী আহমেদের বিরুদ্ধে সাক্ষী দিবি যে সে তোদেরকে মানে টাকা দিয়ে আন্দোলনে নামাইছে সরকারের বিরুদ্ধে। আমি বললাম যে না, তারা তো আমাকে কোনো টাকা দিয়ে আন্দোলনে পাঠায়নি, তাহলে আমি তাদের বিরুদ্ধে কেন মিথ্যা সাক্ষী দেব? কয় না দিবি, যদি তুই সাক্ষী দাও তাহলে তোরে স্কয়ার হাসপাতালে চিকিৎসা করাবো, তোরে 10 লাখ টাকা দেবো, তোর ফ্যামিলির যারা আছে সবাই চাকরি দিয়ে দেবো, তোর লাইফ আমি সেট করে দেবো, তুই যদি চাস তাহলে বলো। আমি বললাম যে না, সে আমাকে টাকা দিয়ে আন্দোলনে পাঠায় নাই। আমাকে মানাতে না পেরে পরে ঢাকা মেডিকেলের যারা প্রশাসনের লোক ছিল তাদেরকে জানালো এবং আমার বেড নাম্বার, আমার নাম কি করি সবগুলো তাদেরকে ডিটেল জানাই, বললো স্যার এর এগেনস্টে ব্যবস্থা নেন। এরপর আমারে বললো যে আমি তোর মোবাইলটা আমার কাছে থাক, তোর আমি 15 মিনিট সময় দিয়ে গেলাম, তুই চিন্তা কর। এরপর আমার কাকা ছিল, এরপর আউয়াল ভাই ছিল বাইরে। পরে আউয়াল ভাইরে ফোন দিলাম, বললো যে কোনো ঝামেলা না বাড়াই, তাহলে তুই যদি পারো পালাই যা, না হলে ওরা তোকে বাঁচতে দেবে না, কারণ ওরা তোকে নিয়ে যাবে ওখান থেকে। পরে কাকারে দিয়ে অনেক অনুরোধ করালাম যে স্যার এই বিষয়টা করা যায় না, হাইড করা যায় কি না, বা আমিও তো একটা মানুষ হিসেবে মানুষের ফেলে রেখে যান। ওরা কিছুতেই শুনলো না। এরপর এক পর্যায়ে আমার কাকাকে বললাম যে বেডে বসে থাকেন, আমি ওয়াশরুমের কথা বলে সামনে চলে যাই। পরে লুঙ্গি পরা, খালি গায়ে, এখানে একটা পট্টি, এখানে একটা পট্টি, রক্তের যে ব্যাগ আছে ওইটা হাতে নিয়ে আমি গামছাটা এখানে ফেলে মানে ঢাকা মেডিকেলের যে নতুন বিল্ডিংয়ের ওইখানে হাইকমোটের বাথরুম আছে, মানে ওইটার কথা বলে একটা টেকনিক খাটাইলাম যে আমি যদি পুলিশ গেটে জিজ্ঞেস করে যে কই যাও তুমি, তখন জিজ্ঞেস করে ওখানে হাইকমোট আছে, এখানে তো বসা যায় না পাইপ নিয়ে, ওইখানে বাথরুম করতে যায়। এরপর গেট দিয়ে বেরোয়ার পর পুলিশ আর কিছু জিজ্ঞেস করে না, হয়তো মনে করছে কোনো টেস্ট করতে যায় বা কিছু করতে যায়, বা তখন ওইটা ওইভাবে সার্কুলার হয় নাই, কারণ ওরা জানাইছে অ্যাকশন নেবে। তারপর যেহেতু আমি ইনস্ট্যান্ট বেরোইছি,
তার বের হওয়ার পরে আমি ওইখানে গেলাম, গিয়া ওনাদেরকে টাকা ওয়াশরুমে ঢুকলাম, ঢুইকা ওয়াশরুম করার জন্য তো যাইনি, আমি হাতটা ধুয়ে কোনো রকম বের হয়েছি, বেরোয় ওনাদেরকে টাকা দিয়ে আমি আস্তে দাঁড়াইয়া দেখতেছি আমার কেউ ফলো করে কিনা। এরপর যখন দেখছি ফলো করে না, তখন আমার পাশেই কবি নজরুলের একটা ছোটো ভাই ছিল ছাত্র দলের, ইমরান, ওরে বললাম যে তাড়াতাড়ি একটা সিএনজি ডাকো। পরে একটা সিএনজি ডাকলো, সিএনজিতে উঠা ও আর আমি পালাইয়া ওর বাসা কেরানীগঞ্জে চলে গেলাম 8 তলায়। সেই মানে এই অসুস্থ অবস্থায় জীবনের তখন মনে করেন বাঁচা মরার লড়াই, এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলে গেলাম যে যাক আল্লাহ যা করে তাই হবে। এরপর মানে অবর্ণনীয় কষ্ট, আপনি বুঝতে পারবেন না। একটা মানুষের হৃৎপিণ্ডের কাছ দিয়ে গুলি এখানে পার্স করে বের হয়ে গেছে, তার জানলা দিয়ে উকি দেওয়ার মতো সামর্থ্য নাই, মানে ভয়ে কেউ জানলা খুলে না। তারপর কোনো মোবাইল নেই, তার আত্মীয় স্বজনের সাথে কোনো মা বাবা পরিচয়, মানে আত্মীয় স্বজন কারোর সাথে কোনো যোগাযোগ নাই, তারা জানে না। বাড়িতে মিলাদ পড়াচ্ছে, কান্নাকাটি করতেছে, মানে খুব খারাপ একটা অবস্থা। চিকিৎসা নাই, কোনো ডাক্তার নেই। এভাবে দীর্ঘ 8 দিন চলে গেল ওইখানে ওর বাসায়। আমার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এরপর পরবর্তীতে আমি ডাক্তার আউয়াল ভাইকে ফোন দিলাম যে ভাই এভাবে তো বাঁচা যাবে না, কারণ আমার এই ব্লাড প্রতিদিন চেঞ্জ করতো, মানে ব্লাডের পানি যে কতটুকু আসছে কতটুকু কী করছে আমি তো বুঝতে পারতেছি না। তাহলে কি করা যাবে? এভাবে বাঁচা যাবে না, হয়তো কোনো জায়গায় গিয়ে আমার চিকিৎসা নিতে হবে। কীভাবে কী করবেন? পরে আউয়াল ভাই অনেক কষ্ট করে, উনিও ওই সময় আমার সাথে থাকায় আমার চিকিৎসা দেওয়ার কারণে প্রশাসনের রেড লিস্টে পড়ে গেছে। আউয়াল ভাইকে খুঁজতেছে, রেজবি ভাই অলরেডি গ্রেপ্তার। বিভিন্ন ঝামেলা এই করে মানে নিজের ফোন বন্ধ করে একটা নতুন নাম্বার নিছে আমার জন্য, যেহেতু আমাকে চিকিৎসা দিতে হবে। সেও আমার জন্য অনেক কষ্ট করছে, যার জন্য আমি তার কাছে ঋণী। আচ্ছা মিরাজ ভাই, আমি একটু থামাতে চাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে জুলাইয়ের সেই রক্তাক্ত দিনটি আপনি মাঠে ছিলেন, সত্যি যে গুলিবদ্ধ হওয়ার আগে আপনার মনে কি চলছিল? আমরা তো অনেক দিন ধরে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম আমার অধিকার আদায়ের জন্য। আমরা চেষ্টা করেছি যে আমার জীবন দিয়ে হলেও যেন আমি আমার দেশকে রক্ষা করতে পারি স্বৈরাচারের হাত থেকে, এবং আমরা যাতে মুক্ত হতে পারি। আমরা এই আশায় আমরা আন্দোলনে ছিলাম, এবং ওই ভয়াবহ দিনগুলো শুধু মাতৃভূমির মুক্তির এবং আমার দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বিভিন্ন গণতান্ত্রিক এবং গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনের কথা চিন্তা করে আমরা রাজপথে ছিলাম এবং এই ভয়াবহ দিনগুলো কাটিয়েছি। এই যে গুলি লাগার মুহূর্তে, জি, গুলিটা যে লাগলো, আপনি সেই মুহূর্তে কি অনুভব করলেন এবং আশেপাশে কেউ ছিল কিনা তখন, আর কে প্রথম আপনাকে গুলিবিদ্ধ হওয়ার পর সাহায্য করেছিল? দেখেন ওই সময় তো যেমন হাজারো জনতা রাস্তায়, উৎসুক জনতা, আমরা রাস্তায় ছিলাম, এবং এক পর্যায়ে পুলিশের সাথে আমাদের ওখানে অনেক জনতা, মনে করেন 4টা রাস্তা, আমি যে রাস্তায় ছিলাম ও রাস্তারও মুখে সমস্ত জায়গা জনগণ, অনেক লোক, কে কারে চিনে, সবাই তো আর সবাই চিনি না। দেখা যায় আমার পাশে আমার পরিচিত একজনই ছিল, ওই যে আমি রামপুরে একটা ছোট ভাই লোকমান, ও আমার সাথে হাসপাতাল পর্যন্ত গেছিলো, ও ছিল আমার সাথে। আর ওই যে ফুলমিয়া, ওনাকে তো আমি চিনতাম না, উনি ছিল সিএনজি ড্রাইভার, উনি আমাকে নিয়ে যায় হাসপাতালে, এবং ওখানে অনেক লোকজন ছিল, সবারই তো আমি চিনি না, এই আর কি। এই যে যখন হাসপাতালের বেডে শুয়েছিলেন, ব্যান্ডেজ বাঁধা অবস্থা, শরীরে আর ব্যথা ঝাঁকুনি দিচ্ছিল, তখন কি ভাবছিলেন আন্দোলন কি তখন মনে পড়ছিল? ইচ্ছে করছিল যে হয়তো আন্দোলনে যদি থাকতে পারতাম, কিন্তু এমন একটা পরিস্থিতিতে হয়তো এদিকে নিজের চিন্তা, এদিকে দেশ রক্ষার চিন্তা, দেখা যায় যে তখন চিন্তা করছিলাম যে হয়তো বাঁচবো না, যে কোনো সময় আমার পরিস্থিতি খারাপ হতে পারে, যেহেতু বুকের পাশে দিয়ে গুলি ওই পাশে বের হয়ে গেছে, কারণ এটা তো সবারই জানার কথা। আর বুকের বাম পাশে হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখছে। দেখেন আমি ঢাকা এই কিছুদিন আগে, মাসখানেক আগে পিজি হাসপাতালে গেছিলাম একটা ছেলেকে দেখতে, ওনারও ঠিক গুলি লাগে, বাম পাশে না ডান পাশে, ওনার গুলি লেগে ভিতরে হাড় ভাইঙা এরকম এগুলো যখন গুলি ভিতরে ঢোকার পর নাকি ঘুরা ভেনগুলো পেঁচাইয়া একেবারে হয়ে গেছে, এবং গুলি ভিতরেই ছিল, অপারেশন করে বের হয়েছে, এবং উনি অবর্ণনীয় কষ্ট করতেছে।
এ তুলনায় দেখা যায় যে আমার হারে লাগে নাই, এটা আল্লাহর তকদির, আল্লাহ বাঁচাবে, এই কারণে হারে কোথাও লাগে নাই, ফাঁকা ফাঁকা দিয়ে পিছন দিয়ে বের হয়ে গেছে। আমার ধারণা ছিল এই আন্দোলন যদি কোনোভাবে মানে সফল না হয় তাহলে হয়তো আমাদেরকে নিয়ে গিয়ে মেরে ফেলবে, কারণ এটাই ছিল বাস্তবতা যে মানে তার স্বার্থের কারণে একজন স্বৈরাচারী সরকার মানে রাষ্ট্রের জনতার উপরে গুলি চালাতে পারে, সে আমাদেরকে নিয়ে মেরে ফেলেই বা কী হবে। এটাই তো ধারণা করতেছিলাম যে আসলে কি হবে না কি হবে, এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম আর কি। এই যে রামপুরা থাকা সত্ত্বেও যে আপনি গুলিবিদ্ধ হলেন, তখন যে আপনি এই অভ্যুত্থানে অংশ নিলেন, তখন কি আপনার পরিবারের কথা একবার মনে পড়েনি? আসলে এগুলো বেসিক্যালি আমি মুসলমান হিসেবে একটা জিনিস মানে করি, যেমন জন্ম মৃত্যু হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ আমাকে যে কয়দিন হায়াত দিয়েছেন ওই কয়দিনই আমি বাঁচতে পারবো, এবং যে উছিলায় আমাকে নেবে এটা আমি বিশ্বাস করি। তারপরও আমার বাবা নেই, আমার পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, এবং এখান থেকে চিন্তা করছি যে দেশের জন্য কিছু করা, এটা আমার পরিবারের একটা অংশ, পরিবারের জন্য কিছু করা, এটা হচ্ছে আমার সমাজের জন্য কিছু করা। যেমন দেশ ভালো থাকলে আমার সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে। হয়তো এই দিক থেকে মানবিকতার মানসিক দিক থেকে হয়ে আমি আন্দোলনে যুক্ত হয়েছি। আপনার শরীরের ব্যথা হয়তো সয়ে গেছে, কিন্তু মানসিকভাবে যে যন্ত্রণা আপনি সেদিন পেয়েছেন সেটাকে ভুলতে পেরেছেন? না, ওই যন্ত্রণা তো আসলে ভোলার মতো না, এই স্মৃতি কখনো ভোলা যাবে না, কারণ আপনি প্রায় জীবনের বিনিময়ে মানে এই জীবনটা আল্লাহ ফেরত দিয়েছে, ওই স্মৃতি কি আর ভোলার মতো কিছু হবে? আসলে এটা ভোলার না কখনোই। সেদিন তো শুধু আপনি একজন কর্মী ছিলেন না, আপনি ছিলেন একজন সৈনিক, একজন প্রত্যক্ষ সাহসিকতার প্রতীক। এখন যারা মাঠে আসতে ভয় পায় তাদের জন্য আপনি কিছু বলতে চান কিনা? মাঠে আসতে ভয় পায় বলতে দেখা যায় অনেকে আছে যে সাহস কম থাকে, যেমন চিন্তা করে যে আসলে গেলে আমি বুঝি মারা যাব বা হবে। আসলে জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। এখন আমি যদি ভয় করি যে, যেমন আমার পাশ থেকে একজন অন্যায় করতেছে, এখন আমি যদি তার ভয়ে যে আমি তার কাছে গিয়ে প্রতিবাদ না করি, তাহলে ওই অন্যায়টা তো আজীবনের জন্য চলতে থাকবে। এজন্য সবারই উচিত যে তার পাশে হওয়া অন্যায়গুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে প্রতিরোধ করা। এই ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায়ের প্রতিরোধ একসময় বড় হয়ে একটা ভালো পরিবেশের তৈরি করবে বলে আমি মনে করি। আচ্ছা, এই যে তারেক রহমানকে ঘিরে আপনি যে আদর্শ ও ভালোবাসা নিয়ে মাঠে ছিলেন, সেদিনকার রক্ত ও গুলির অভিজ্ঞতা সেই বিশ্বাসকে আরও কতটা গভীর করেছে আপনার কাছে? হ্যাঁ, এটা ডেফিনেটলি। যেমন আমি জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জি এবং তারেক রহমানের আদর্শ ধারণ করি, এবং এরই ধারাবাহিকতায় আমি আন্দোলনে নামি, এবং আমার দল আমাকে অনুপ্রেরণা যোগায়, এবং আজও আমার দল আমাকে পাশে রেখেছে। আমি আমার দলের ছায়াতলেই আছি, আমার দল আমাকে খোঁজখবর নিয়েছে। দেখেন, আমি জুলাইতে আন্দোলন করেছি আমার নিজের স্বার্থে বা দেশের স্বার্থে, আমার পরিবারের স্বার্থে, বেসিক্যালি সব মানে রাষ্ট্রীয় স্বার্থেই। যেহেতু আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না 15 বছরে, সাধারণ জনতা ভোট দিতে পারে নাই, সেহেতু আমরা দেশের স্বার্থে আন্দোলন করেছি। এখানে আমার দল আমাকে ছায়াতলে রেখেছে। আমাকে কোনো এনসিপি নেতা তো কোনো দিন ফোন দিয়ে বলে নাই যে আপনার শরীর কেমন আছে, বা এই যে জুলাই আন্দোলনের কোনো নেতা আমাকে ফোন দিয়ে বলে নাই আপনি সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা। ভালো রাখার মালিক তো আল্লাহ। সেই দিক থেকে আমার দল আমাকে খোঁজখবর নিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আমার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, ডাক্তার রফিক ভাই গিয়েছেন হাসপাতালে। হয়তো এটাই আমার অনুপ্রেরণা, এটাই আমার শক্তি। আচ্ছা মিরাজ ভাই, আপনি যেই দিনটি আগে গুলিবিদ্ধ হয়েছেন, বিশেষ করে 19শে জুলাই, এখন ধরেন আপনি যদি এই 19শে জুলাই আবার ফিরে যেতে পারতেন, যদি আপনি জানতেন যে আপনার গুলি লাগবে, আপনার বেঁচে ফেরার সম্ভাবনা নেই, তবুও কি আপনি মাঠে যেতেন আবার? অবশ্যই যেতাম, যেহেতু আমি এটা মনে করি যে জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমি যে গুলি লাগলে যে আমি মারা যাবো এটা না। আমি যদি এটা আবার যাওয়ার চিন্তা বলেন তাহলে তো তখনই যেতাম না। দেখা যায় আমার রুমমেট ছিল, সে ভয়ে রাস্তায় বেরোতো না, যে না আমি যাব না, রাস্তার অবস্থা ভালো না, রাস্তায় বেরই হবো না, চা খাইতেও তাকে বের হওয়া যেত না। তাহলে আমি যদি মৃত্যুর ভয় করতাম তাহলে তো আমি রাস্তায় বেরোতাম না। আমার চিন্তা থাকতো যে না, আমি ঘরে বসে থাকবো, ওদিকে যা হয় হোক। যেহেতু আমার মানসিকতা ছিল, আমার শক্তি ছিল, আমার মানসিক সাহস ছিল, বিদায়ী তো আমি আন্দোলনে গিয়েছি। জুলাই কেন, এরপরও যদি কোনো গণতান্ত্রিক আন্দোলনে থাকতে আমি থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম।